নিখোঁজের ২১ দিন পর কেরানীগঞ্জ থেকে মামের মরদেহ উদ্ধার। মূল সন্দেহভাজন গৃহ শিক্ষিকা সহ ৪ জন গ্রেপ্তার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মামলা। চুয়াডাঙ্গায় গৃহবধূ ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতন। খালি কন্টেইনারের জন্য আলাদা ডিপো চায় চট্টগ্রাম বন্দর। শর্ত শিথিল না হলে উৎসাহী হবে না বিনিয়োগকারীরা, বলছেন সংশ্লিষ্টরা। বাজারে সরবরাহ বাড়লেও ৬০ থেকে ৫০ টাকার নিচে মিলছে না সবজি। সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছের দাম। মাংসের বাজারে স্বস্তি। স্বাগত। এখন জনপদে পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছে আমি সানিম রিধা। নিখোঁজের ২১ দিন পর কেরানীগঞ্জের কালিন্দী থেকে মামের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় মামলা দায়ের করেছে নিহতের স্বামী। সন্দেহভাজন গৃহ শিক্ষিকা সহ গ্রেপ্তার করা হয়েছে ৪ জনকে। একজনকে সাক্ষী হিসেবে নেওয়া হয়েছে হেফাজতে। এ বিষয়ে আরও জানাতে কেরানীগঞ্জ মডেল থানা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহবুব হাসান রিপন। যাচ্ছি তার কাছে। রিপন, জানাবেন যে হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ কি বলছে? সানি, হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে পুলিশ এখন পর্যন্ত সরাসরি মন্তব্য করতে বা অফিসিয়াল মন্তব্য করতে রাজি হননি। তারা বলছেন যে ঘটনাটি তদন্তাধীন রয়েছেন এবং তদন্তর পরে তারা একটি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে আমাদেরকে ঘটনা কিভাবে ঘটেছে সেই বিষয়টি তারা জানাবেন। দ্বিতীয়ত হচ্ছে, এখন পর্যন্ত আমাদের কাছে যে তথ্য রয়েছে সেটি হচ্ছে যে আজকে তাদেরকে আদালতে তোলা হবে। তারা কারা? তারা হচ্ছে যে গৃহ শিক্ষিকা মিম এবং তার স্বামী এবং তার বড় বোন, এই ৩ জনকে আটক দেখানো হয়েছে এবং এই ৩ জনকে আজকে হচ্ছে আদালতে তোলা হবে, এই তথ্যটি আমাদের কাছে রয়েছে। এবং একজন সাক্ষী হিসাবে গৃহ শিক্ষিকা মিমের যে ছোট বোন, খুবই ছোট, তাকে হচ্ছে সাক্ষী হিসাবে দেখানো হয়েছে, তাকে আদালতে নেওয়া হচ্ছে না। গৃহ শিক্ষিকার বাড়ি হচ্ছে ফরিদপুর। তার অর্থাৎ তার বাবা মা আসলে যে নাবালিকা যিনি রয়েছেন তাকে হস্তান্তর করা হবে, এরকম তথ্য আমরা পেয়েছি। যে আরেকটি যে বিষয়টি সেটি হচ্ছে যে ফাতেমা রোকেয়া চাঞ্চল্যকর হত্যা। যে ফাতেমা, সে ৮ম শ্রেণীতে পড়াশোনা করছিলেন, তার বয়স ১৪ বছর এবং রোকেয়া যিনি ফাতেমার যিনি মা, তার বয়স ৩২ বছরের মতো। ২১ দিন আগে নিখোঁজ হয়েছে এবং যিনি হচ্ছে ফাতেমার বাবা শামীম আহমেদ, তিনি বারবার এসে পুলিশকে এই বিষয়টি জানিয়েছেন এবং পুলিশকে বারবার বলার পরেও তারা হচ্ছে কোনো সুরাহা পাননি। অবশেষে ২১ দিন পর পুলিশ যখন বিষয়টি আমলে নিলেন, মরদেহ পচে গলে যখন গন্ধ বেরোচ্ছিল, তখন কিন্তু পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার একটি বাসা থেকে ফাতেমা এবং আরেকটি ভাড়া বাসা থেকে রোকেয়ার মরদেহ উদ্ধার করে। তো এই বিষয়ে আসলে কি ঘটেছে, এর আদ্যোপান্ত আসলে কোন জায়গায় রয়েছে, সেই বিষয়টি আমরা জানতে পারবো যখন যিনি ভারপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন তিনি যখন ব্রিফিং করবেন। ব্রিফিংয়ের সময়টা হয়তো বা আমরা দুপুরের পর নাগাদই জানতে পারবো। তবে প্রিজন ভ্যান চলে এসেছে কিছুক্ষণের মধ্যেই। যারা অভিযুক্ত যে ৩ জন রয়েছেন তাদেরকে প্রিজন ভ্যানে নেওয়া হবে এবং আদালতে নেওয়ার যে প্রস্তুতি সেটি শুরু হয়েছে। এই ছিল আমার কাছে কেরানীগঞ্জ মডেল থানা থেকে সবশেষ। কেরানীগঞ্জ থেকে মামের হত্যাকাণ্ডের সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী মাহবুব হাসান রিপন। কুমিল্লার মুরাদনগরে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে লুট হওয়া 2টি অস্ত্র উদ্ধার করেছে র্যাব। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার লাজৈর গ্রামের একটি ডোবা থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। র্যাব জানায় ২০২৪ সালের ৫ আগস্টের আগে হাইওয়ে পুলিশ ফাঁড়ি থেকে একটি চাইনিজ রাইফেল ও একটি দেশীয় রাইফেল লুট হয়। বৃহস্পতিবার রাতে অস্ত্র উদ্ধারে অভিযানে নামে র্যাব। পরে ডোবা থেকে প্লাস্টিকের বস্তায় মোড়ানো অবস্থায় অস্ত্র দুটি উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া অস্ত্র সংক্রান্ত বিষয়ে আইনশৃঙ্খলা ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
কালার এক্সপার্ট এবং ডার্ক জ্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট আসন্ন পাউডার ত্রয়োদশ আপনার জাতীয় সংসদ লন্ড্রি এক্সপার্ট। নির্বাচনে গোপালগঞ্জের 3টি আসনে ভোট দেবেন 10 লাখের বেশি ভোটার। সেখানকার সদর ও কাশিয়ান্দি একাংশ নিয়ে গঠিত গোপালগঞ্জ 2 আসন, সেখানে প্রতিদ্বন্দ্বী করবেন 8 জন প্রার্থী। এ নিয়ে বিস্তারিত জানাতে গোপালগঞ্জ 2 আসন থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসেন জাহিদ। জাহিদ, জানাবেন যে নির্বাচিত প্রতিনিধির কাছে এই আসনে ভোটারদের চাওয়া পাওয়া কি, আর এলাকায় নির্বাচনী পরিবেশ কেমন দেখছেন? সানি, আসলে গোপালগঞ্জ সদরের এই আসনটিতে, যেখানে আসলে কাশিয়ানীর কয়েকটি উপজেলাও কয়েকটি ইউনিয়ন এখানে যুক্ত হয়েছে, এখানকার ভোটারদের সঙ্গে কথা বলে তারা কিছুটা গণমাধ্যমকে এড়িয়ে যেতে চান। তাদের মধ্যে এখনও একটা চাপা আতঙ্কই বলবো নাকি একটু গণমাধ্যমকে এড়িয়ে যাওয়ার প্রবণতা বলবো, সেটি কিন্তু বিরাজমান আছে। তবে তাদের খেটে খাওয়া মানুষের একটু চাওয়া সেটি হলো যে রাজনৈতিক দলের কোনো পছন্দ তাদের আসলে হবে উল্লেখযোগ্য কোনো প্রার্থী নেই, তবে তারা ব্যক্তিগত কাউকে ভালো লাগা থেকে হয়তো কোনো প্রার্থীকে দিন শেষে ভোট দেবেন। এবং এই সদর এবং কাশিয়ানীর একাংশ এই আসনে মূলত যে 8 জন প্রার্থীর কথা বলা হচ্ছে, শুরুতে কিন্তু প্রার্থীর সংখ্যা ছিল প্রাথমিক পর্যায়ে সম্ভাব্য প্রার্থী ছিল প্রায় 16 জনের মতো, সেখান থেকে প্রায় 17 জনের মতো, সেখান থেকে 6 কিংবা 7 জনের মতো প্রার্থীর মনোনয়ন প্রাথমিক পর্যায়ে বাতিল হওয়ার পরে সেখান থেকে একজন ফিরেও পেয়েছে। কাজেই এই আসনে উল্লেখযোগ্য সংখ্যক প্রার্থীর মনোনয়ন প্রাথমিক পর্যায়ে সেটি বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে, এবং সেটি এই মুহূর্তে সেই সংখ্যাটি 8-এ গিয়ে দাঁড়িয়েছে এবং সেই 8 জন প্রার্থী আসলে দিন শেষে প্রতিদ্বন্দ্বিতা করুন বলে মনে করা হচ্ছে। এবং এখানে মূলত বিএনপির পক্ষ থেকে যে মনোনীত প্রার্থী আছেন সেটিকে মানতে না পেরে এখানে বিদ্রোহী প্রার্থীও কিন্তু এখানে আছে। এর পাশাপাশি জামাত এই আসনটিতে কোনো প্রার্থী দেয়নি, তারা খেলাফত মজলিসের একজন প্রার্থীকে তারা সমর্থন জানিয়ে প্রাথমিক পর্যায় থেকেই তারা তাদের যে খেলাফত মজলিসের প্রার্থী তাকে সমর্থন দিয়ে তারা এখানে সরে গিয়েছিল। যদিও শেষ পর্যায়ে জোটের সমঝোতা কেন্দ্রিক আলোচনা চূড়ান্ত এখনও কিন্তু আলোচনাধীন আছেন বলে মনে হচ্ছে। কাজে সেই জায়গা থেকে দিন শেষে এখানে কে প্রার্থী হবেন সেটিও কিন্তু এখন আলোচনা সাপেক্ষ। তবে সাধারণ ভোটারদের মধ্যে একটি বার্তা, একটা আভাস, যদিও তারা কথা বলতে চাইছেন না, একটি আভাস পাওয়া যাচ্ছে আসলে কেউ কোনো প্রার্থী তারা মনে করছেন যে স্বতন্ত্র পদে যারা নির্বাচন করবেন তাদেরকে পছন্দ করার একটা সম্ভাবনা, সেটিও কিন্তু এখানে একটা আভাস পাওয়া যাচ্ছে। কাজেই ফলাফল কি হবে তা হয়তো 12 তারিখে জানা যাবে, কিন্তু লড়াইয়ের ক্ষেত্রে, নির্বাচনী লড়াইয়ের ক্ষেত্রে, সেই প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কিন্তু এখানে ভিন্ন মত সেটি বিরাজমান রয়েছে। এর পাশাপাশি এখানেও আমরা কাশিয়ানী উপজেলায় যেমনটি দেখেছিলাম, এখানেও ঠিক একইভাবে গণভোটের যে প্রচারণা সেটি তুলনামূলক কমই বলা চলে। সাধারণ মানুষ এই বিষয়ে একটু কমই জানছে, কমই তাদের জানাশোনা কিংবা আগ্রহ, সেই বিষয়টি আমরা এখানে লক্ষ্য করেছি। আমরা আরও অনেক কিছু লক্ষ্য করবো, আরও অনেক কিছু শুনবো। বিকাল 4:30 এই গোপালগঞ্জ শহরে আমরা ভোটারের ইশতেহার নামক অনুষ্ঠানে সেখানে স্থানীয় রাজনীতিবিদদের সঙ্গে কথা বলবো, গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলবো, সেখানে হয়তোবা দর্শকরা আমাদের সঙ্গে আবারও যুক্ত হবেন, তেমনটা আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। সানি। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে বাসের চালক ও হেলপার সহ 4 জনের নামে মামলা হয়েছে। বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী ওই নারী বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় বাসের চালক, হেলপার সহ 3 জনকে গ্রেপ্তার করা হলেও পলাতক রয়েছেন একজন। গ্রেপ্তারকৃতদের আজ আদালতে তোলা হবে। পুলিশ জানায়, বুধবার রাত 11:30টার দিকে আশুলিয়া যাওয়ার জন্য সাভার পরিবহনের একটি বাসে ওঠেন ওই নারী। বাসে যাত্রী না থাকায় সে সময় তার কাছে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ফোন ছিনে নেয় অভিযুক্তরা। পরে ভুক্তভোগী নারীকে গণধর্ষণ করে তারা। এক পর্যায়ে করটিয়া আন্ডারপাস এলাকায় পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনাটি জানতে পারে। চুয়াডাঙ্গায় এক গৃহবধূ এক যুবককে প্রকাশ্যে মাথায় চুল কেটে ও জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনা ঘটেছে। বুধবার রাতে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুরু হয় সমালোচনা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে 2 জনকে উদ্ধার করে। চুয়াডাঙ্গা থেকে অনেক চক্রবর্তীর পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। এ যেন অমানবিক এক নির্যাতন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, চুয়াডাঙ্গা জেলার দর্শনার উজ্জ্বল ত্বকের জন্য। গ্রামে অসামাজিক কার্যকলাপের অভিযোগে গেল বুধবার রাতে এক গৃহবধূ ও যুবককে আটক করে গ্রামবাসী। পরে বসানো হয় সালিশে। এরপর কোনো ধরনের আইনি প্রক্রিয়া ছাড়াই আটক ওই গৃহবধূ ও যুবকের ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাদের 2 জনের চুল কেটে জুতার মালা পরিয়ে গাছের সঙ্গে বেঁধে রাখা হয়। শরীরে ঠান্ডা পানি ঢালা হয় গ্রামের উৎসুক জনতার সামনেই। মাইরে আছে গাছে বেঁধে জুতার মালা গলায় দিয়েছে। গাছের সাথে ব্যাঙ্গাটি হলো কালকে, আজ 2 দিনই, আর চুল কেটে দিয়ে ঝেড়া ডাকবি আর অতিরিক্ত মেরেছে। বান্ধা দিয়েছে 2 জন, বুঝেছেন?
ওই স্বপনের মাথায় চুল কাটা আছে, অতটুকু দেখলাম, আমি বেশিক্ষণ থাকিনি, চলে আসলাম দেখে। তো এগুলা সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস খবর পেয়ে পুলিশ ডিশওয়াশিং এর মাথা ঘোরানোর সলিউশন। বধূ ও যুবককে উদ্ধার করে। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মামলা ও জড়িত কাউকে আটক করতে পারেনি পুলিশ। তাৎক্ষণিকভাবে আমরা ওখানে আমার পুলিশের দল পাঠাই, সেখানে থেকে ছেলে এবং মেয়েকে একটা উত্তেজনাকর পরিস্থিতি ছিল ওখানে, তার পরিপ্রেক্ষিতে আমরা তাদেরকে হেফাজতে নিয়েছি এবং সেই ক্ষেত্রে ছেলে মেয়ের পক্ষ থেকে বা তার পরিবারের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাই নাই। লিখিত অভিযোগ পাইলে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। পুলিশ বলছে বেআইনিভাবে কাউকে আটক করে শারীরিক নির্যাতন, নারীর মর্যাদাহানি কিংবা প্রকাশ্য অপমান এসব গুরুতর মানবাধিকার লঙ্ঘন। এখন চুয়াডাঙ্গা। চট্টগ্রাম বন্দরের হ্যান্ডলিং করা কন্টেইনার 40% খালি, অথচ এসব কন্টেইনার ব্যবস্থাপনার জন্য নেই আলাদা কোনো ডিপো। ফলে রপ্তানির তুলনায় আমদানি বেশি কিংবা কোনো কারণে খালি কন্টেইনার জমলে সমস্যায় পড়তে হয় বন্দর ও ডিপোগুলোকে। সংকট এড়াতে খালি কন্টেইনারের জন্য আলাদা ডিপো চায় বন্দর। এ ব্যাপারে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রস্তাব দিয়েছেন কর্তৃপক্ষ। হাজরা শিউলির প্রতিবেদনে বিস্তারিত। বছরে প্রায় 7 থেকে 8 লাখ টুয়েস খালি কন্টেনার হ্যান্ডলিং করে চট্টগ্রাম বন্দর। রফতানি হওয়া খালি কন্টেনার হিসাব করলে এর পরিমাণ প্রায় 40%। তবে রফতানির চেয়ে আমদানি বেশি হলে কখনো ধারণ ক্ষমতার অতিরিক্ত খালি কন্টেনার জমে যায়। এছাড়া প্রাকৃতিক দুর্যোগ, ধর্মঘট কিংবা কোনো কারণে পণ্য ডেলিভারি কম হলে বন্দরে কন্টেনার জট হয়, যা একটি বড় চ্যালেঞ্জ। এজন্য কন্টেনার ব্যবস্থাপনায় খালি কন্টেনারের জন্য পৃথক ডিপো চায় কর্তৃপক্ষ। ভবিষ্যতে আমরা চাচ্ছি যে কিছু অফডক এবং পাবলিককে ওপেন করে দেওয়ার জন্য, যেখানে আসলে এমটি কন্টেনারই হলো হ্যান্ডেল হয়। এটার জন্য কিন্তু আমাদের দেশে এখন পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট বা ওইরকম অফডক গড়ে ওঠে নাই। এইটা নিয়ে আমরা ইনিশিয়েটিভ নিয়েছি, এনবিআর সাথে আমরা বার্তালাপ করেছি, ওনাদের সাথে আলোচনা হয়েছে কয়েকবার। আশা করি এটা একটা সমাধান হয়ে যাবে। এক্ষেত্রে আপৎকালীন ব্যবস্থা হিসেবে ইয়ার্ডে জমে থাকা খালি কন্টেইনার মাঝে মাঝে সিঙ্গাপুর বা কলম্বোগামী জাহাজে তুলে দেয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। তবে এই খালি কন্টেইনার নিয়ে বড় চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় শিপিং কোম্পানি ও বেসরকারি ডিপোগুলোকে। 21টি কন্টেইনার ডিপো পণ্য বোঝাই কন্টেইনারের পাশাপাশি বছরে প্রায় 14 লাখ টিওএস খালি কন্টেইনার হ্যান্ডলিং করে, যা তাদের মোট হ্যান্ডলিংয়ের 58%। এক্ষেত্রে খালি কন্টেইনারের জন্য পৃথক ডিপো নির্মাণে উদ্যোক্তাদের উৎসাহী করতে হলে আইসিডির বিদ্যমান নীতিমালার শর্ত শিথিল করতে হবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। খালি কন্টেইনারের জন্য আলাদা অফডক দেওয়া যেতে পারে, তবে সেক্ষেত্রে অবশ্যই অফডকের আয়তনের যে শর্ত, সেই শর্ত পরিবর্তিত করতে হবে, শিথিল করতে হবে এবং অন্যান্য যে শর্তগুলো বর্তমান আইসিডির জন্য আছে সেগুলোকে অনেকাংশে শিথিল করতে হবে। সবচেয়ে বড় যেটা কনসিডারেশন আর কি, যে ডিপোর আয়তনটা কনসিডার করতে হবে। এই বিষয়ে নীতি নির্ধারণী মহল, বন্দর কর্তৃপক্ষ, কাস্টম কর্তৃপক্ষ এটাকে বিবেচনা করতে পারেন যে 2-3 একর বা 4 একরের মধ্যে এমটি কন্টেনার রাখার জন্য কোনো ডিপোকে অ্যাপ্রুভেল দেওয়া যায় কিনা। বর্তমানে খালি কন্টেনার বন্দরে রাখার প্রথম 7 দিনের ভাড়া প্রায় $7, দ্বিতীয় ধাপে পরের 7 দিনে প্রায় $14 ও তৃতীয় ধাপে 21 দিন থেকে নেওয়া হয় $27.5 করে। পণ্য বোঝাই কন্টেইনার 4 দিন ফ্রি রাখা হলেও খালি কন্টেনারের জন্য নেই কোনো ফ্রি টাইম। বর্তমানে আইসিডি পরিচালনার জন্য সব কন্টেইনার ডিপোকে বন্ড লাইসেন্স নিতে হয়। খালি কন্টেনারের জন্য ডিপো নির্মাণে উৎসাহ বাড়াতে এই নিয়ম তুলে দেওয়ার পক্ষে বন্দর কর্তৃপক্ষ। হাজরা শিউলি, এখন চট্টগ্রাম। আম, কাঁশা, লাক্ষাবার, রেশম, নারীর সম্পর্ক বিদ্যুৎ চাঁপাইনবাবগঞ্জে কোনো উন্নয়নই সফলতা পায়নি। ভোটারের সংখ্যায় পুরুষের চেয়ে এগিয়ে আছেন নারীরা, তবে রাজনীতির মঞ্চ, ব্যবসা বাণিজ্য কিংবা সামাজিকভাবে পিছিয়ে তারা। নারী উন্নয়ন কর্মীরা মনে করছেন নারীদের নেতৃত্ব গড়ে তোলার ক্ষেত্রে নিরাপত্তা, প্রশিক্ষণ ও পর্যাপ্ত কর্মক্ষেত্রের অভাবই প্রধান প্রতিবন্ধকতা। সোহান মাহমুদের তথ্য ছবিতে প্রতিবেদন। চাঁপাইনবাবগঞ্জ 18 লাখ মানুষের এই জেলায় অর্ধেকের বেশি নারী, তবে সংখ্যায় এগিয়ে থাকলেও বাস্তবতায় উন্নয়নের মূল স্রোতের বাইরেই তারা। নির্বাচন ঘিরে এবার নারী ভোটারদের ভাবনা একটু ভিন্ন। শহরের ক্লাব সুপার মার্কেটে 3 বছর ধরে ক্যাফে পরিচালনা করছেন প্রজ্ঞালিজা। নানা সীমাবদ্ধতায় ব্যবসা শুরু হলেও দক্ষ নারী কর্মীর সংকট তার জন্য চ্যালেঞ্জ।
নিজেই সরকারি ক্ষমতায় আসুন, যে নারীদের নিয়ে চেষ্টা যেন করা হয় কর্মদক্ষতা বাড়ানোর, নারীদের উন্নয়নে। নারীরা শুধু ভোটার নন, তারা নেতা, উদ্যোক্তা ও সমাজ পরিবর্তনের শক্তিশালী চালিকা শক্তি। তাদের ক্ষমতায়নে কার্যকর উদ্যোগ না থাকায় সামাজিক ও পারিবারিক বাধায় পিছিয়ে পড়ছেন নতুন প্রজন্মের নারীরা। নারী বান্ধব সমাজ গঠনে জোর দেবেন, আমরা সেরকমই প্রার্থী নির্বাচন করতে চাই এবারের ভোটে। তাই নারীদেরকে যারা সমর্থন করবে এরকম প্রার্থী আমি চাই যাতে হলো এবার আসুক। এদিকে বেতন বৈষম্যের শিকার হচ্ছেন জেলার প্রান্তিক ক্ষুদ্র নিগোষ্ঠী নারীরা। কৃষি, পশুপালন ও হস্তশিল্প সহ শ্রমনির্ভর কাজে পুরুষের সমান কাজ করলেও তারা পাচ্ছেন অর্ধেক মজুরি। ভালো নেতা চাই যারা আমাদের বিপদের সময় থাকবে, হয়তো কোনো সমস্যা হলে বললে তারা আমাদের পাশে দাঁড়াবে, এরকমটাই। নির্বাচনের আগে প্রতিশ্রুতি নির্বাচনের পর বাস্তবায়ন হয় না, এমন অভিযোগ গণমাধ্যম ও নারী উন্নয়ন কর্মীদের। প্রার্থীরা প্রথমত নির্বাচন হওয়ার আগে সবাই বলে যে হ্যাঁ আমরা সকল সমস্যার সমাধান করে দিব, কিন্তু নির্বাচন হওয়ার পরে দেখা যায় সেই সমস্যাগুলো নিয়ে আর কোনো কাজ করা হয় না। সমাজ থেকে দেশ হবে, তার জন্য মেয়েদেরকে কিন্তু মেয়েদের পাশে দাঁড়াতে হবে সরকারকে। আমি চাই আমাদের যে সরকার আসবে, যে দলেরই আসুক না কেন, তারা যেন মেয়েদের পাশে দাঁড়ায়। জেলায় মোট ভোটার প্রায় 18 লাখ, যার মধ্যে পুরুষ প্রায় 7,11,000 ও নারী ভোটার প্রায় 7 লাখ। এখন চাঁপাইনবাবগঞ্জ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা শুরু হয়েছে, যেখানে সি ইউনিটে 1231 আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নিয়েছেন 1,26,225 জন শিক্ষার্থী। প্রতি আসনের জন্য লড়ছেন 102 জন করে। এ নিয়ে বিস্তারিত জানাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। মারুফ, জানাবেন যে পরীক্ষায় পরিবেশ কেমন, কি বলছেন অভিভাবকরা? সানি, সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা, বিশেষ করে পরীক্ষার্থী এবং তাদের সঙ্গে আসা অভিভাবকরা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে মূল কেন্দ্র সেখানে কিন্তু তারা আসতে শুরু করেন। এখানে সকাল থেকে আমরা চেকিং গেটগুলোতে দেখেছি যে সেখানে কড়া নিরাপত্তা, আইন শৃঙ্খলা বাহিনী তাদের সার্বক্ষণিক যে নিরাপত্তা বেষ্টনী সেটি কিন্তু রেখেছেন। পাশাপাশি তারা চেকিং কার্যক্রম সেটি কিন্তু করছে। পাশাপাশি আমরা দেখেছি যে পরীক্ষার কেন্দ্রের যে গেটগুলো আছে সেখানে কিন্তু এখানে বিএনসিসি, রোভার স্কাউট সহ পুলিশের সদস্যরা কিন্তু তাদের চেকিং করছেন এবং তারপরে কিন্তু মূল যে পরীক্ষার কেন্দ্র সেখানে কিন্তু তারা প্রবেশ করতে পারছেন। এখানে একটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দ্বিতীয়বারের মতো আঞ্চলিক কেন্দ্রে কিন্তু পরীক্ষা নিয়ে থাকছেন এবং এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মূল কেন্দ্র এছাড়াও আরও কিন্তু 5টি বিভাগীয় শহরে কিন্তু এই কেন্দ্র আছে, যেখানে ঢাকা কেন্দ্র, ঢাকার পর হচ্ছে খুলনা এবং চট্টগ্রাম, বরিশাল এবং রংপুর, এই 5টি কেন্দ্র রাজশাহী বিভাগ ছাড়াও কিন্তু একযোগে কিন্তু পরীক্ষা শুরু হচ্ছে। সি ইউনিটের পরীক্ষায় এবারে অংশগ্রহণ করেছে 1,26,225 জন পরীক্ষার্থী এবং যেখানে আসন সংখ্যা 1231টি এবং আমরা এই হিসেবে যদি দেখতে পাই প্রতিটি আসনের জন্য 102 জন করে কিন্তু লড়ছেন। এবং এখানে এছাড়াও পরবর্তী যে পরীক্ষাগুলো, বিশেষ করে এ ইউনিটের পরীক্ষা সেটি কিন্তু আগামী 17 তারিখে হওয়ার কথা আছে এবং বি ইউনিটের পরীক্ষা সেটি 24 তারিখে হওয়ার কথা আছে। সব মিলে বিশ্ববিদ্যালয়ের যে পরিবেশ আমরা এখন দেখতে পাচ্ছি যে অভিভাবক যারা আছেন তারা কিন্তু তাদের পরীক্ষার্থীকে ভিতরে দিয়ে তারা কিন্তু বাইরে অবস্থান করছেন এবং অনেকেই প্রার্থনা করছেন যাতে করে তাদের ছেলে মেয়ে এই পরীক্ষায় উত্তীর্ণ হন। এবং যেহেতু এটি একটি বড় পরিসরে বলা যায় যে ভর্তি যুদ্ধ, এই এইচএসসি পরীক্ষা পাশ করার পরপরই কিন্তু শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে একটি ভালো সাবজেক্ট পাওয়ার জন্য কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করেন। যেহেতু সি ইউনিট বিজ্ঞান অনুষদের এখানে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টগুলো আছে, যার জন্য এই ইউনিটে পরীক্ষার্থীর সংখ্যা একটু বেশি। সানি, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ভর্তি পরীক্ষার এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সবশেষ তথ্য। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত ছিলেন সহকর্মী হাসান মারুফ। এবার ছুটির দিনে বাজার পরিস্থিতির খবর। শীতের সবজির সয়লাভ ময়মনসিংহের বাজার, তারপরও 50 থেকে 60 টাকা নিচে মিলছে না কোনো সবজি। এদিকে মানিকগঞ্জে কয়েকদিনের ব্যবধানে বেড়েছে মাছের দাম, কেজিতে 20 থেকে 30 টাকা বেড়ে বিক্রি হচ্ছে বেশিরভাগ মাছ। তবে স্বস্তি ফিরেছে মাংসের বাজারে। এ নিয়ে বিস্তারিত জানাতে ময়মনসিংহের মেছুয়া বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আহমেদ ও মানিকগঞ্জের নিমতলী বাজার থেকে যুক্ত হচ্ছেন আসাদ জামান। আমরা শুরুতেই ময়মনসিংহে যেতে চাই ইমতিয়াজের কাছে। ইমতিয়াজ, জানাবেন যে বাজারে সবজি সরবরাহ পরিস্থিতি ও দরদাম কেমন যাচ্ছে?
সানি, আজকে শুক্রবার ময়মনসিংহের মেছুয়া বাজার সবচেয়ে বড় পাইকারি এবং খুচরা বাজার। এখানে সকাল থেকে আমরা দেখতে পাচ্ছি প্রচুর ক্রেতার সমাগম, এবং আমরা যেহেতু জানি যে গত সপ্তাহে একটা শৈত্যপ্রবাহ গেছে মৃদু, যার ফলে কিন্তু ময়মনসিংহ চরাঞ্চল থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় সবজির কিন্তু একটা ক্ষতিগ্রস্ত হয়েছে, যার ফলে সেই সময়টাতে সবজির কিন্তু একটা বেশ চড়া দাম ছিল। সেই প্রভাবটা কিন্তু এখনো কাটিয়ে উঠতে পারেনি, এখনো কিন্তু সবজির চড়া দাম যাচ্ছে, যদিও সরবরাহ ঘাটতি নেই, কিছুটা আগের থেকে বেড়েছে। আমরা আজকে খুচরা পর্যায়ে বেশ কিছু সবজি দরদাম যদি জানিয়ে দিতে চাই, আমরা প্রথমে একটু কাঁচামরিচের দামটা জানিয়ে দিতে চাবো। কাঁচামরিচ গত সপ্তাহে ছিল 100 টাকা 110 টাকা করে সর্বোচ্চ ভালো মানের, আজকে এটা আরও 20 টাকা বেড়ে 120 টাকা কেজি বিক্রি হচ্ছে। সেই সাথে আমরা মটরশুঁটি দেখতে পাচ্ছি, সেটি বিক্রি হচ্ছে 120 টাকা কেজি। লাউ বিক্রি হচ্ছে 80 থেকে 90 টাকা করে, যেটি গত সপ্তাহেও ছিল 50, 55, 60 টাকা করে, 10-15 টাকা করে বেড়েছে। আমরা দেখতে পাচ্ছি যে প্রচুর ক্রেতা সমাগম, যেহেতু শুক্রবার আজকে সপ্তাহের যে সবজির বাজারগুলো সেরে নেওয়ার জন্য অনেকে আসছেন, দাম দর করে নিয়ে যাচ্ছেন। টমেটো দেখতে পাচ্ছি আমরা, টমেটো বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা করে, এবং শিম বিক্রি হচ্ছে 45-50 টাকা করে। সেই সাথে যে বেগুনগুলো রয়েছে বিভিন্ন জামালপুর থেকে শুরু করে চরাঞ্চলের যে বেগুনগুলো রয়েছে সেগুলো 50 থেকে 60 টাকা করে বিক্রি হচ্ছে। যেটা বিক্রেতারা বলছিলেন যে কুয়াশার কারণে সবজির যে ক্ষতিগ্রস্ত হয়েছে, যার কারণে সরবরাহটা কিছুটা ঘাটতি ছিল, যার ফলে কিন্তু তাদেরকে বেশি দামে কিনতে হচ্ছে, একটু বেশি দামে বিক্রি হচ্ছে। আলু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছি আমরা, দেশি আলু ছোটগুলো, সেগুলো বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। মূলা বাজারে সবচেয়ে কম দাম যাচ্ছে মূলার, 25 থেকে 30 টাকা কেজি মূলা বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি আমরা আরও যদি সবজি দেখাতে, প্রচুর সবজিরও আমরা সরবরাহ দেখছি। আসলে শুক্রবার যেহেতু প্রধান একটি বাজার ময়মনসিংহ মেছুয়া বাজার, এখানে ক্রেতা সমাগম আমরা প্রচুর দেখতে পাচ্ছি। পেঁপে আমরা দেখতে পাচ্ছি যে পেঁপে বিক্রি হচ্ছে 45 থেকে 40 টাকা, এর মধ্যে রয়েছে ফুলকপি বিক্রি হচ্ছে, বা বাঁধাকপি যেগুলো রয়েছে সেগুলো বিক্রি হচ্ছে 45 থেকে 50 টাকা। শশা শুক্রবারে বিশেষ করে শশার একটা বড় চাহিদা থাকে, ছোট খিরাই দেখতে পাচ্ছি আমরা, খিরাইগুলো বিক্রি হচ্ছে 50 থেকে 60 টাকা, আবার কোথাও কোথাও একটু ভালো মানের হলে 70 টাকা বিক্রি হচ্ছে। সুতরাং এই খিরাইয়ের একটা চাহিদা কিন্তু শুক্রবারে থাকে, এবং বেশ আমরা দেখতে পাচ্ছি যে ক্রেতারা কিনছেন, এবং সেই সাথে আমরা প্রচুর ক্রেতার সমাগম, আসলে একেবারে পা ফেলার জায়গা নেই। তারপরেও আমরা দেখানোর চেষ্টা করছি দর্শকদের উদ্দেশ্যে। আমরা দেখতে পাচ্ছি যে শাক, লাল শাক দেখতে পাচ্ছি, লাল শাকের আটি বিক্রি হচ্ছে প্রতি আটি 15 টাকা করে। মূলারও সরবরাহ দেখতে পাচ্ছি। এছাড়া যেটা বলছিলাম যে বিভিন্ন প্রকারের শিম, বিভিন্ন উপজেলার এক এক ধরনের শিম হয়, সেগুলো প্রকার আকার মানভেদে 60-65 টাকা করেও সর্বোচ্চ মানের শিম বিক্রি হচ্ছে। গাজর দেখতে পাচ্ছি আমরা, গাজর বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকা। তো সব মিলিয়ে বলা যায় যে আজকে ময়মনসিংহে যেহেতু শৈত্যপ্রবাহটা ছিল, সেই সময় দামটা কিছু বেশি থাকলেও এখন সেই তুলনায় কিন্তু কিছুটা কমলেও কিন্তু এখনো বেশ কিছু সবজির দাম কিন্তু চড়া রয়েছে। তবে বিক্রেতারা বলছে রোদ যেহেতু রয়েছে, আর যতদিন যাবে সবজির দামটা আরও একটু কমার সম্ভাবনা রয়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সবজির দরদাম সব শেষ। সানি, বাজারের নিত্যপণ্যের খবর নিয়ে এবার যেতে চাই মানিকগঞ্জে, সেখানে আছে সহকর্মী আসাদ জামান। আসাদ, জানাবেন যে মাংসের বাজার দরদাম কেমন? সানি, আপনি যেমনটি বলছিলেন, আমি এখন রয়েছি মানিকগঞ্জ নিমতলী বাজারে। এখানে কিন্তু গত সপ্তাহের চেয়ে কিন্তু ব্রয়লার মুরগি এবং সোনালী মুরগির দাম কমেছে। অপরদিকে আমরা দেখেছি যে বাজারে কিন্তু মাছের দাম বেশ বেড়েছে। সপ্তাহের ব্যবধানে কিন্তু মাছ বিক্রি হচ্ছে 20 থেকে 30 টাকা কেজিতে বেশি দরে। প্রত্যেকটি মাছেই কিন্তু দাম বেড়েছে। আজকের বাজার দর সম্পর্কে যদি একটু বলতে চাই, যে ব্রয়লার মুরগি গত সপ্তাহে যেটা 190 টাকায় বিক্রি হচ্ছে, আজ কিন্তু সেটা 10 টাকা কমে কিন্তু 180 টাকায়। অপরদিকে সোনালী মুরগি কিন্তু 20 টাকা কমে 260 টাকায় বিক্রি হচ্ছে। অপরিবর্তিত রয়েছে গরু এবং খাসির মাংসের দাম। গরুর মাংস বিক্রি হচ্ছে 700 টাকা কেজি দরে, এবং খাসির মাংস বিক্রি হচ্ছে 1200 টাকা কেজিতে। আর মাছের বাজার দর যদি বলতে চাই, যে 300 টাকা রুই মাছ কিন্তু আজ বিক্রি হচ্ছে 320 টাকায়। 450 টাকার কই কিন্তু আজকে বিক্রি হচ্ছে 480 টাকায়। পাঙাশ বিক্রি হচ্ছে 170 টাকার পাঙাশ 180 টাকা, এবং তেলাপিয়া 180 টাকারটা কিন্তু 200 টাকায় বিক্রি হতে দেখেছি। অপরদিকে শোল মাছ যেটা রয়েছে, সেই শোল মাছ কিন্তু 900-950 টাকার মাছটা কিন্তু আজ আরো 20 থেকে 30 টাকা বেশি দরে বিক্রি হতে আমরা দেখেছি। আর কাচকি মাছ যেটা কেজি 480 টাকা ছিল, সেটা কিন্তু 500 থেকে 510 টাকায় বিক্রি হতে দেখেছি। অপরদিকে যে ছোট মাছের যে সরবরাহ কিন্তু শুক্রবার হতে বেশ বেড়েছে, সেগুলো দাম বেড়ে কিন্তু
500 থেকে 600 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। অপরদিকে পাবদা যে মাছ রয়েছে সেটা কিন্তু 480 টাকার মাছ কিন্তু আজ বিক্রি হচ্ছে 500 টাকা কেজিতে। তো আমরা কথা বলেছি মাংস ব্যবসায়ীদের সাথে, তারা বলেছেন আমাকে যে সরবরাহ বেশ চাহিদার চেয়ে সরবরাহ বাড়ার কারণেই কিন্তু তাদেরকে আজ ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। আর শুক্রবার হওয়াতে মাছের চাহিদা কিন্তু অন্যান্য বারের চেয়ে বেশি থাকে, যার কারণে কিন্তু এখানে মাছের দামটা একটু বেশি হয়েছে। আর অপরদিকে যে গরু এবং খাসির মাংস, এটা মূলত এই সপ্তাহে যে সময়টা থাকে আজও কিন্তু সেই দামেই বিক্রি হচ্ছে। তো সানি, এই ছিল আমার কাছে মাছ মাংসের বাজার থেকে সবশেষ সংবাদ। শীতকালীন সবজি ও নিত্যপণ্যের দরদাম জানাতে ঢাকার বাইরে থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা। আওয়ামী লীগকে বাংলাদেশের কেউ জায়গা দেবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে ব্রাহ্মণবাড়িয়ায় সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, গণভোটে হ্যাঁ জয়যুক্ত করে দেশের মানুষ স্বৈরাচারদের রেড কার্ড দেখাবে। অনেকে ভাবেন যে গ্রামে যে জনসাধারণ আছে তারা বুঝি এই বিষয়গুলো বুঝেন না, তারা খুব ভালো বুঝেন। তা আমি যে রকম বুঝি তারা ঠিক সেই রকমই বুঝেন, এবং তারা, আমরা নিশ্চিত তারা এই 12ই ফেব্রুয়ারি ভুল করবেন না। তারা এসে হা ভোট দিবেন এবং হা ভোট দিয়ে তারা একটা রেড কার্ড দেখাবেন স্বৈরাচারের বিরুদ্ধে। রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে বিএনপি জনগণের ক্ষমতা বাড়াতে চায় বলে জানিয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। সকালে চট্টগ্রাম মেরিটাইম ইনস্টিটিউট প্রাঙ্গণে ধর্ম উজ্জ্বল ঐক্য পরিষদের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই আমরা। রাষ্ট্র বেশি শক্তিশালী হলে অসুবিধা, দেখছি না আমরা, রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে। জনগণ বলতে প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। অযত্ন অবহেলায় বেহাল পরিস্থিতি পাবনা ঈশ্বরদী স্টেডিয়ামের। প্যাভিলিয়ন, গ্যালারি, ওয়াশরুমের দরজা জানালা কিছুই অবশিষ্ট নেই। মাদক গ্রহণকারীদের আখড়ায় পরিণত হয় স্টেডিয়ামটি, হারিয়েছে খেলার পরিবেশ। তবে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানালেন, দ্রুত স্টেডিয়ামে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনা হবে। সোহাগ মল্লিকের ছবিতে মাসুদ রানার প্রতিবেদন। বেহাল মাঠেই ভাইয়ের সঙ্গে নেট প্র্যাকটিস করছেন 8ম শ্রেণীর পড়ুয়া শাহরিয়ার। স্বপ্ন জাতীয় দলের ক্রিকেটার হওয়ার। এখন এই মাঠটা খারাপ হওয়ার জন্য আমরা কোনো বাইরে থেকে টিম ডাকতে পারি না। ঈশ্বরদীর আবুল মনসুর খান স্টেডিয়ামে ছড়িয়ে ছিটিয়ে আছে ঠিকাদারদের কংক্রিট ও বিটুমিন সহ বিভিন্ন উপকরণ। মাঠে এখন খেলার বদলে রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানের সড়ক নির্মাণ সামগ্রী। আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে ময়লার স্তূপ। জরাজীর্ণ অবস্থায় পশ্চিম পাশে প্যাভিলিয়ন, গ্যালারি, ওয়াশরুমের দেয়াল থেকে খসে পড়েছে পলেস্তারা। সীমানা প্রাচীর ভেঙে পড়ায় মাদক গ্রহণকারীদের আখড়ায় পরিণত হয়েছে জায়গাটি। গোচারণ ভূমির মতো হয়ে গেছে সেখানে। আশেপাশে দেখছেন বড় বড় পাথর, খোয়া, কনস্ট্রাকশনের কাজ চলে, বড় বড় গাড়ি ঘোড়া চলে। পারমাণবিকের মাটি ফেলানোর জন্য আমাদের এই জায়গাটা, প্লেসটা একদম নষ্ট হয়ে গেছে। এদিকে দ্রুত স্টেডিয়ামটি সংস্কার করে খেলার পরিবেশ ফিরিয়ে আনার আশ্বাস দিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি খুব দ্রুত এটা ভিজিট করব, সংশ্লিষ্ট সকল পক্ষের কাছে এটা ভিজিট করব, যে সমস্ত রিকমেন্ডেশন বা করণীয় যদি কোনো কিছু থাকে আমরা সেটা তাদের কাছে পাঠিয়ে দেব। ঈশ্বরদীবাসীরও আশা, স্টেডিয়ামটির মাঠে ফিরবে খেলোয়াড়রা, ফিরবে খেলা। মাসুদ রানা, এখন, পাবনা। মাদকের বিরুদ্ধে সচেতনতা বাড়াতে ও সুস্থ সমাজ গড়তে মাগুরায় অনুষ্ঠিত হয়েছে মিনি ম্যারাথন। ত্রিবার্তিক ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে মাগুরা স্টেডিয়াম গেট এলাকায় এই দৌড় অনুষ্ঠিত হয়। স্টেডিয়ামের সামনে থেকে দৌড় শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয় দৌড়। এ সময় অংশ নেয় বিভিন্ন বয়সী 350 শতাধিক রানার। এর আগে স্টেডিয়াম চত্বরে শিল্প মন্ত্রণালয় সচিব ওবায়দুর রহমান প্রধান অতিথি হিসেবে ম্যারাথনের উদ্বোধন করেন। জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন উদ্যোগ নিয়ে এই আয়োজনটা করা হয়েছে। বাচ্চা কাচ্চা যেভাবে মোবাইলের প্রতি আসক্ত, তারা
এখন ঘরেই থাকে, মানে ঘর থেকে বেরোতে চায় না, সারাটা সময় ঘরে মোবাইল নিয়ে থাকে। সেখানে তাদেরকে বের করে আনার জন্য এটা একটা প্রচেষ্টা হিসেবে আমি পার্সোনালি মনে করি। মাগুরাতে আসলে সেরকম এইরকম রানিং ইভেন্ট আগে হয় নাই। তা আমি এখানে ম্যারাথন হবে এরকম একটা 5 কিলোমিটার রান হবে দেখে আমি শুনে আসলাম এখানে। তাই এসে আমি খুব ভালো লাগছে, মানে সবাই অনেকেই আসছে দেখি এত সকালে। মাগুরা জেলায় এরকম এর পরবর্তী থেকে হলে পরও আমি অংশগ্রহণ করতে চাই এবং আমার ভীষণ ভালো লাগছে বিষয়টা। শেষ করছি এখন জনপদে, তবে আর আগে শিরোনামগুলো জানাবো আরও একবার। নিখোঁজের 21 দিন পর কেরানীগঞ্জ থেকে মা মেয়ের মরদেহ উদ্ধার, মূল সন্দেহভাজন গৃহ শিক্ষিকা সহ 4 জন গ্রেপ্তার। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর মামলা, চুয়াডাঙ্গায় গৃহবধূ ও এক যুবককে গাছে বেঁধে নির্যাতন। খালি কন্টেইনারের জন্য আলাদা ডিপো চায় চট্টগ্রাম বন্দর, শর্ত শিথিল না হলে উৎসাহী হবে না বিনিয়োগকারীরা, বলছেন সংশ্লিষ্টরা। এবং বাজারে সরবরাহ বাড়লেও 50 থেকে 60 টাকার নিচে মিলছে না সবজি, সপ্তাহের ব্যবধানে বেড়েছে মাছের দাম, মাংসের বাজারে স্বস্তি। এই ছিল এখন জনপথে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।